আজ আমাদের মুখোমুখি বাংলার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিমানদা, আপনাকে স্বাগত জানাই। রাজনীতির প্রশ্নে অবশ্যই আসব। একেবারে শুরুতে একটু অরাজনৈতিক একটি প্রশ্ন আপনার কাছ থেকে জানার ইচ্ছে বহুদিনের, তাই আজকে সেই সুযোগটা হওয়ায় না করে পারছি না। সেটা হলো, এখন আমরা অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখি যারা মর্নিং ওয়াক করছেন, হয়তো কেউ বা জিমেও যাচ্ছেন, কেউ যোগাসন করছেন, কিন্তু আপনি সেই সাংবাদিকতার আমার শুরুর দিনেও আপনাকে আমি যেভাবে দেখেছি, আজও আপনি ঠিক সেভাবেই। তো ঠিক সেখান থেকেই জানার ইচ্ছে যে আপনার এই নিজেকে ফিট রাখার রহস্যটা কোথায়? আমি আমার জীবনযাত্রা নির্বাহ করার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনে চলি। যে নিয়ম নীতির বাইরে জীবনযাত্রা করতে গেলে আমাকে এই বয়সে, অর্থাৎ 85 ছুঁই আমাকে হয়তো ঘরের মধ্যে থাকতে হতো বা বিছানায় শুয়ে থাকতে হতো। আমি বিছানায় শুয়ে থাকি না, ঘরের মধ্যে বন্দি হয়েও থাকি না। সেটাই হচ্ছে বড় রেসিপি আমার শরীর স্বাস্থ্য সুস্থ রাখার। আপনি সুস্থ থাকুন, আরও বহুদিন এই কাজের মধ্যে থাকুন, সেটাই আমরা চাই। আরও একটি বিষয় বিমান বাবা, আপনার ক্ষেত্রে অনেক সময় অনেক মানুষের কাছে শুনি যে বিমানদা নাকি ভীষণ রাগী। সত্যি কি বিমানদা খুব রাগী মানুষ? আমার তো মনে হয় না। ব্যক্তিগতভাবে আমি কখনো পরশ্রীকাতর নই, আবার কখনো আমি নতুন যেসব প্রজন্মের কমরেডরা কাজ করতে আসে তাদের ভৎসনা করি, এরকম অপবাদ আমার নেই। বেশ, তাহলে আমি ধরে নিতেই পারি যে আজকে আমার প্রশ্নে অন্তত বিমানদা রেগে যাবেন না। লোকসভা নির্বাচন চলছে, কিন্তু আমরা যদি একটু পিছিয়ে গিয়েও দেখার চেষ্টা করি যে বাংলার রাজনীতিটা মূলত দ্বিমুখী রাজনীতি ছিল। যখন আপনারা শাসকে ছিলেন তখনও, যখন আপনারা সদ্য বিরোধিতায় এলেন তখনও। কিন্তু 2019-এর পর থেকে রাজ্যের রাজনীতির এই সমীকরণটা হঠাৎ করে ত্রিমুখী রাজনীতিতে চলে গেল, এবং ত্রিমুখী রাজনীতিতে যাওয়ার পর আপনারা, অর্থাৎ বামেরা, কোথাও যেন একটা তৃতীয় নম্বরে চলে গেলেন। বিষয়টা হচ্ছে যে এই তৃতীয় নম্বরে চলে যাওয়ার ব্যর্থতাটা কি ব্যর্থতা বলে মনে করছেন, নাকি এটা সময়ের একটা কারণ? কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? মূল বিষয়টা হচ্ছে আমাদের দেশে এবং সারা বিশ্বে দক্ষিণপন্থা রাজনীতির হঠাৎ করে একটু প্রাবল্য দেখা দিয়েছিল। সেই প্রাবল্যের সময়তেই আমরা যখন আমাদের রাজনৈতিক বক্তব্য আদর্শ অনুযায়ী, দর্শন অনুযায়ী করছি, তখন সেটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করার ক্ষেত্রে অতীতে যেভাবে পেত সেই সুযোগটা সংকুচিত হলো। এই সংকুচিত হওয়ার পেছনে কারণ হচ্ছে একটাই, আমাদের রাজ্যে বিজেপি নামক রাজনৈতিক দলটি, এই দলটি মানুষের কাছে ভীষণ পরিচিত একটি সংগঠন গ্রামগঞ্জে ছিল না। তাকে 2001 সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেস নামক যে পার্টি গড়ে উঠল, কংগ্রেস ভেঙে যা তৈরি করার ধাত্রীমা হিসেবে কাজ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার ফলশ্রুতিতে হাত ধরে বিজেপিকে বাংলায় নিয়ে আসা হলো এবং টিএমসির রাজ্য নেতৃত্ব তারা হাতে ধরে নিয়ে আসলেন। 2001 সালে লোকসভার নির্বাচনে সেখানে আমরা কি দেখলাম? তৃণমূল বিজেপি তারা বোঝাপড়া করলো। আমরা দেখলাম যে সেই সময় বিজেপির দুজন নেতা এই পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী হলেন। তপন শিকদার দমদম থেকে জয়লাভ করেছিলেন, একটাই প্রার্থী ছিল তৃণমূল কংগ্রেস বিজেপির, তপন শিকদার। আর কৃষ্ণনগরে ছিল জুলু মুখার্জি, তিনি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রার্থী ছিলেন। তৃণমূল কংগ্রেসের একজন
আর বিজেপির 3 জন। এই যে পথ পরিক্রমা শুরু হলো, আর তার সঙ্গে বিজেপির সঙ্গে একেবারে আষ্টেপৃষ্ঠে যুক্ত হয়ে কাজকর্ম শুরু হলো। রেলওয়ে মন্ত্রী হলেন আমাদের রাজ্যের আজকের মুখ্যমন্ত্রী, আর জুলুবাবু গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন। তপন শিকদারও কম গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন না তিনিও। এবং এই যে একটা বিজেপি এবং তৃণমূলের গঠবন্ধন, প্রতি বসু একটা কথা বারবার বলেছেন, বারবার বলতেন, সভা সমিতিতে বলতেন, তিনি নাম ধরেই বলতেন মমতার সবথেকে বড় অপরাধ সে বিজেপিকে হাত ধরে বাংলায় নিয়ে এসছে। কথাটা একেবারে আক্ষরিক অর্থে সত্য। অতীতে যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কংগ্রেসে ছিলেন, তখন যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা মিছিল হয়েছিল। সেই মিছিলে তারা মানে হাতে অস্ত্র নিয়ে, কাঁটারি নিয়ে তারা গিয়েছিল এবং বোমাবাজি করেছে। তাদের কিছু মানুষ মারা গিয়েছিল এবং সেটা পুলিশের হস্তক্ষেপে মারা গিয়েছিল। কিন্তু তা নিয়ে একটা তদন্ত কমিশন অতীতে যেটা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে করেছে, তারা বলেছিলেন তৃণমূল কংগ্রেস আগে মারমুখী হয়েছে, তাদের কন্ট্রোল করা যায়নি, ছত্রভঙ্গ করবার জন্য গুলি চালাতে হয়েছে। এখানটা যেটা প্রশ্ন, আমি আসবো বিজেপি প্রসঙ্গে, কিন্তু তার আগে বামেদের যে সাংগঠনিক শক্তি, সেই শক্তির যে একটা ব্যাপক প্রভাব ছিল, সেটা তৎকালীন বাম বিরোধীরাও স্বীকার করে এবং এখনও অনেকেই বামেদের সংগঠনের উদাহরণ দেয়। আমার প্রশ্ন যে কি এমন হলো যে এই শক্তিশালী বাম সংগঠন ধীরে 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 একেবারে ক্ষয়িষ্ণু হয়ে গেল? এটার কারণটাই বা কি? এটা বোধহয় সঠিক ব্যাখ্যা নয়, কারণ যে রাজনৈতিক পরিবেশটাকে দূষিত করা হয়েছে, সেই রাজনৈতিক পরিবেশে নিটোল সংগঠন নিয়ে এগোতে অসুবিধা হয়। জনগণের যদি মধ্যে কাজ করা না যায়, জনগণকে সংগঠিত করার পরিবেশটা ধ্বংস হয়ে যায়, তখন সেটা সম্ভবপর হয় না। কিন্তু বামেরা কি তাদের সাংগঠনিক শক্তি দিয়ে সেগুলোকে প্রতিরোধ করতে পারেনি? আমি বলেছি যে পরিস্থিতি একটা সন্ত্রাস পরিস্থিতি হলে পরেতে জনগণ তখন সমর্থনের জন্য আপনা আপনি এগিয়ে আসে না, থতমত খেয়ে যায়, তারা একটুখানি মানে কি বলবো সন্ত্রস্ত হয়ে যায়। আমরা জানি রাজ্য সরকারে থাকা মানে রাষ্ট্র ক্ষমতায় থাকা না। যখন আপনারা 2011-তে হেরেও গেলেন, মানে সরকার থেকে সরে গেলেন, তখন প্রবীণ সাংবাদিক যারা ছিলেন তৎকালীন সময়ে বা রাজনৈতিক ব্যক্তিত্বও যারা ছিলেন, তারা অনেকেই মনে করেছিলেন যে বিরোধী দল হিসাবে এবার সিপিএম আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু সিপিএমকেও তো আমরা সেভাবে পেলাম না। একটা প্রশ্ন হচ্ছে, এটা কখনোই ইন আইসোলেশন হয় না, আর তা ইন আইসোলেশন বিচার করা উচিত না। জনসমর্থনের প্রশ্নটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে, ওটা আপনা আপনি মনোগত বিচারের মধ্য দিয়ে সেটা প্রতিষ্ঠিত হয়। আমি এখানেই জানতে চাইছি, আপনি যেটা বলছেন যে জনসমর্থন পাইনি, এই জনসমর্থন না পাওয়ার কারণটা কি শুধুমাত্র সন্ত্রাস, নাকি বামেদের যে পরিকল্পনা, যে নীতি, যে আদর্শ, যে সময়কালীন যে পরিস্থিতি, সেটাও একটা কারণ? আমি তো পরিষ্কার বলছি, মাথায় একটা জিনিস রাখতে হবে, দক্ষিণপন্থার রাজনীতি, তার প্রাবল্য, সমাজতান্ত্রিক শিবিরের পতন, এই সব পরিবেশ মানুষের কাছে প্রশ্নবোধক চিহ্ন হাজির করে। আপনি একটু আগে বললেন, বিজেপির কথা বললেন, আপনারা বিজেপিকে দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক দল হিসেবে প্রতিগঠিত করে এসছেন, তার দিকে তির্যক মন্তব্যও করে এসেছেন। যে তৃণমূলকে বলছেন যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হাত ধরে এখানে নিয়ে এসেছে, আপনার কি মনে হয় না তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে সেটাও কি সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিচ্ছে না কখনো কখনো? একেবারে মানে যা করছে, ধরুন দুম করে মহারাজদের শুরু করে দিল বক্তব্য বলতে, হঠাৎ করে মহারাজদের বক্তব্য, কার্তিক মহারাজের বিরুদ্ধে কথা বলল, সেটা সত্য মিথ্যা আমি কিছু বলতে পারবো না, কিন্তু সাধু সন্তর বিরুদ্ধে কথা বলতে হচ্ছে কেন? কারণ জনগোষ্ঠীর মধ্যে তার অবস্থানটা
একটু নড়বড়ে হয়েছে। একটু নড়বড়ে হওয়ার জন্য আজকে মানে খড়কুটো ধরার চেষ্টা করছে। একেবারেই ঠিক সেখান থেকে প্রশ্ন যদি তাই হয়ে থাকে, মানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুটো রাজনৈতিক দলই তাদের নিজেদের মতন করে সাম্প্রদায়িকতাকে ব্যবহার করছে, তাহলে ইন্ডিয়া ব্লক মানে INDIA যে জোট, সেই জোটে তৃণমূল কংগ্রেসকে কেন আপনারা আসন দিলেন? একটা জিনিস কিন্তু আপনাদের একটু ফলো করতে হবে। যখন ইন্ডিয়া ব্লক গড়ে উঠল তখনই এই প্রশ্নটা আসেনি। তারপর যখন নির্বাচনী ব্যাপার এসে যাচ্ছে, যে কোনো দিন ঘোষণা হতে পারে, তার আগে দিল্লিতে বসেই আলোচনা হয়েছে। আলোচনায় একথা বলা হয়েছে যে ইন্ডিয়া জোটের যে শরিকরা আছে তা কিন্তু রেপ্লিকা কেরালায় এবং পশ্চিমবাংলায় একরকম হবে না। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এখানেতে সরকারে আছে এবং দুর্নীতির আকণ্ঠ নিমগ্ন। দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস, দুর্নীতির একেবারে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিতে তারা কিন্তু সংযুক্ত। সেই দলটাকে পাশে নিয়ে কখনো করা যায় না। আর সেই দলটার কোনো নীতি নেই, আদর্শ নেই, কোনো বক্তব্য নেই। আজকে পার্লামেন্ট নির্বাচন হচ্ছে, আমরা কি দেখছি? মনে হচ্ছে বিধানসভা নির্বাচনের মতো কথা বলছে, একটা দিল্লির নীতির ব্যাপারে কথা বলছে না। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার মঞ্চে দাঁড়িয়ে তিনি বলছেন যে INDA জোট গঠন করার ক্ষেত্রে তিনি অন্যতম পুরোধা ছিলেন। INDA নামটাও নাকি তার। তিনি পুরোধা থাকুন, নামটা দিক, যাই করুন, দিল্লিতে সরকার হলে তারা কি করবে? তারা বলছে বাইরে থেকে সমর্থন করবে। বাইরে, সেটা তো আলাদা কথা। আমি বলছি তাদের নীতিটা কি? দিল্লি কংগ্রেস বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অন্যতম জোটসঙ্গী এবং তিনি বাইরে থেকে জোট সমর্থন করলে সেই সমর্থন তারা নেবে। এমনকি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যকেও খণ্ডন করছেন খাগড়েজি। আপনারা কোন পক্ষে, দিল্লি কংগ্রেস না অধীর? না, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, কারণ এটা কংগ্রেস দলের আভ্যন্তরীণ বিষয়। কারোর উচিত না কোনো পার্টির আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো। আমি এটা অপছন্দ করি, তাই আমি কোনো মন্তব্য করছি না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত বলছেন যে তিনি বাইরে থেকে সমর্থন করবেন। সমর্থন যদি করে, পরিস্থিতি যদি সেরকম হয়, আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন নিয়ে সরকার গড়বেন দিল্লিতে, নাকি সমর্থন নেবেন না? কোন অবস্থায়? দিল্লিতে সরকার গড়ে ওঠার পরিবেশ পরিস্থিতির সময় আমাদের কি অবস্থান হবে তা এখন ঠিক হয়নি। সেটা নির্বাচন উত্তর পরিস্থিতিতে ঠিক হবে। কাজেই আমি আগাম কিছু কথা বলে দিয়ে ঢাকঢোল পেটানোর কাজ করতে শুরু করে দিলাম, এটা আমাদের পার্টির নীতি না। আর এই ধরনের নিয়মের মাধ্যমে পার্টি চলে না। আবার একটু বাম রাজনীতির প্রেক্ষাপটে আসি বিমানদা। সে কারণে একটা জিনিস বামেদের ক্ষেত্রে শোনা যায় যে 2021 সালের বিধানসভা নির্বাচনে আমরা প্রথমবার দেখলাম যে বামেদের প্রার্থী তালিকায় এক নয় একাধিক তরুণ মুখ সামনে নিয়ে আসা হলো। কেউ তখন বলেছিলেন বামেদের বোধহয় বিলম্বিত বোধোদয় হলো। কিন্তু আজকেও সেই তরুণ মুখগুলো রয়েছে বটে, কিন্তু তাদেরকে কখনো ফ্রন্ট লাইনে নিয়ে আসা হচ্ছে না, অর্থাৎ তাদেরকে দলের একেবারে শীর্ষের যে জায়গাটি, সেই জায়গাটি তুলে ধরা হচ্ছে না। কেন? একটা বিষয়, যে যেমন মায়ের পেট থেকে বেরিয়ে আসার পর একটা বাচ্চা রাজনৈতিক বিষয় বোঝে না, জানে না, ঠিক সেরকম রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পোড় খেয়ে তারা নেতৃত্বের অবস্থানে আসে। আমাদের যে রাজ্য কমিটি আছে, রাজ্য কমিটির অর্ধেক হচ্ছে একেবারে বয়সের বিচারে, অর্ধেক হচ্ছে নবীন, একেবারে নবীন। এরাই ভবিষ্যতে মুখ্য নেতৃত্বে আসবে। এই যে সৃজন, দীপশিতা, মীনাক্ষী, এদের মধ্যে আগামী দিনের নেতৃত্ব দেওয়ার কোনো ক্ষমতা দেখতে পাচ্ছেন? সৃজন এবার রাজ্য কমিটির সদস্য হয়েছে, মীনাক্ষী এবার রাজ্য কমিটির সদস্য হয়েছে, এবং যেই তরুণ মুখগুলো আছে তারা বেশিরভাগই রাজ্যের নেতৃত্বের অবস্থানে প্রায় চলে এসছে। এখন ধরুন মীনাক্ষী তো সারা রাজ্যে সবাই তারা বক্তা হিসেবে চায় মীনাক্ষীকে। এখন সে তো নেত্রী হয়ে গেছে, রাজ্য কমিটির সদস্য মানেই তার তো নেতৃত্বের অবস্থানটাও বহাল হয়ে গেছে।
আমরা দেখলাম যে লোকসভা নির্বাচনের আগে প্রথম ব্রিগেড বামেদের তরফ থেকে হলো, সেটা যুবদের তরফ থেকে হলো। মীনাক্ষীরা গোটা রাজ্য জুড়ে ইনসাফ যাত্রা করলেন, অভূতপূর্ব সারা ব্রিগেডে পড়লো। এর আগেও আপনারা 2019-এর আগেও আপনারা ব্রিগেড করেছিলেন, অভূতপূর্ব সাড়া পড়েছিল। কিন্তু জমায়েতের লোক হচ্ছে, সেটা ভোটের বাক্সে কেন প্রতিফলিত হচ্ছে না বিমানদা? একটা জিনিস বলতে পারি, এই যে 0-0 বিধানসভায় 0, রাজ্য থেকে লোকসভায় 0, এই শূন্যের অবসান ঘটবে। শূন্যের অন্তিম যাত্রা শুরু হবে 4 জুন লোকসভার ফল প্রকাশের পর। শূন্যের অবসান হবে, এটা লিখে রাখতে পারেন, দেখে নেবেন, শূন্যের অবসান হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন, যেহেতু বামফ্রন্টের দায়িত্বে আপনি রয়েছেন বিমানদা দীর্ঘদিন ধরে, আমরা দেখছি যে শুধুমাত্র যে বাম রাজনীতি একটা ধাক্কা খাচ্ছে তা না, বামফ্রন্টও কোথাও ধাক্কা খাচ্ছে। ফরওয়ার্ড ব্লক যা ভেঙে গেছে, ভিক্টরের মতন নেতা দল ছেড়ে বেরিয়ে গিয়েছে। ফরওয়ার্ড ব্লক নেতাদের সঙ্গে তৃণমূলের একটা বোঝাপড়ার অভিযোগ উঠছে। আরএসপি তাদের বিরুদ্ধেও একটা অভিযোগ আসছে। এই ফ্রন্টের থাকা রাজনৈতিক দলগুলোর, মানে যাদেরকে কেন্দ্র নিয়ে আপনারা এতটা বছর চলেছেন, তাদেরকেও কি এক জায়গায় রাখা যাচ্ছে না? কি পরিস্থিতি? না, মেইন স্ট্রিম যে বাম দলগুলো আছে, তাদের, আমাদের বামফ্রন্টের যারা সদস্য, তারা বামফ্রন্টে আছে। সেই পার্টিগুলোর আভ্যন্তরীণ বিষয়ে আমি এখানে আলোচনা করতে চাই না। আভ্যন্তরীণ কোনো বিষয় থেকেই তাদের থেকে বেরিয়ে গেছে। 1977-এ আপনারা যে নীতি আদর্শকে সামনে রেখে রাজ্যের ক্ষমতায় এসেছিলেন, তারপর 2011, আজ 2024-এ দাঁড়িয়েছি। বিমাতা, কোথাও কি মনে হচ্ছে যে বামপন্থার যে নীতি আদর্শ 1977-এ যে ভাবনায় ছিল, আজকে সময়ের সঙ্গে সঙ্গে সে ভাবনার কিছু পরিবর্তন আনা আগামী দিনের জন্য প্রয়োজন? 77 সালে দক্ষিণপন্থার রাজনীতির এই ব্যাপকতা ছিল না। আমি আগেই বলেছি, 1991 সালের পর, অর্থাৎ সমাজতান্ত্রিক শিবিরের পতনের পর এগুলো শুরু হয়েছে। এবং তারপর 1991 সালের পরেতে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বব্যাপী এই প্রভাবটা চলছে। সম্প্রতি ফিলিস্তিনের রাষ্ট্রসংঘের সদস্যের জন্য ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে ভারত। আবার ইরানের সঙ্গে ভারত একটা চুক্তি করেছে আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে। কিভাবে দেখছেন ভারত সরকারের এই ভূমিকাকে? ভারত সরকার কিছু কাজ করতে বাধ্য হয়। ফিলিস্তিনের আর ইরানের পাশে দাঁড়ানোটাও কি আপনি সেভাবে দেখছেন? আমি ফিলিস্তিনের পাশে ইরানের দাঁড়ানোটা সেটা কখনো সেভাবে দেখছি না। কারণ আরব জগতে একটা তোলপাড় হয়ে যাচ্ছে দ্যাট দি হামাস ইজ টু বি রিকগনাইজড। আমি একেবারে শেষ প্রশ্নে আসি। 2011 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নির্বাচনের আগে সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে বাংলায় কৃষি উৎপাদন বাড়াতে হবে, ছোট মাঝারি শিল্পের পাশাপাশি বৃহৎ শিল্পের দিকে আমাদের আরও জোর দিতে হবে। অষ্টম বামফ্রন্ট সরকারের স্বপ্ন আপনাদের পূরণ হয়নি। আজকের বাংলা কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে? আগামীর বাংলার জন্য আপনার কি বার্তা থাকবে? আজকের বাংলা দিন আনি দিন খাই অবস্থায় দাঁড়িয়ে আছে। এখন এই দিন আনি দিন খাই পরিবেশটা কোনোভাবে ব্যাহত হলে বাংলার সর্বনাশ হবে। কারণ বাংলায় একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কিছু কলকারখানা এমনিতে বন্ধ হবে যেগুলো মডার্নাইজ করা যায় না, কিন্তু বেশিরভাগ মডার্নাইজ করা যায় এমন শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, নতুন শিল্প গড়ে উঠছে না। অথচ শিল্পজাত পণ্য কিন্তু আমাদের ব্যবহার করতে হয়, আমাদের রাজ্যের মানুষকেও ব্যবহার করতে হয়। কৃষির উৎপাদন বাড়লে, বা কৃষির উৎপাদন তো এখন কমার দিকে যাচ্ছে, ডিমিনিশিং রিটার্নের দিকে যাচ্ছে। কমলে পর তারও সর্বনাশ হবে, খাদ্য সংকট দেখা দেবে। এখনও কমেনি, খাদ্য সংকট এখনই দেখা দেবে, এরকম পরিবেশ হয়নি। ভবিষ্যতে এইভাবে চললে ভবিষ্যতে তাই হবে।
বর্তমান যে সরকার চলছে সেই সরকারের সরকারের কোনো দৃষ্টিভঙ্গি নেই। সরকার শুধু বিশ্ব শিল্প সম্মেলন করে, বারে বারে শিল্প সম্মেলন করে, বিজনেস মিট করে, কিচ্ছু হয় না। মানে অশ্বডিম্ব প্রসব করে, হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা খরচ করা হয়, কিন্তু হর্ষডিম্ব প্রসব করে। এ তো বারবার হচ্ছে। কোন সময়তে কি যে সম্মেলন করে সিঙ্গাপুরে সম্মেলন হলো, বিজনেস মিট, কি দেখা গেল? একটা শিল্প আসলো? একটা তো শিল্প আসেনি। সিঙ্গুরের জন্য আজ কষ্ট হয় বিমানদা? হ্যাঁ, তা তো নিশ্চয়ই হয়। সিঙ্গুর যদি সেখানে গড়ে উঠত, মানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, তাকে কেন্দ্র করে অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি গড়ে উঠত। এবং শুধু তাই না, অটোমোবাইল ইন্ডাস্ট্রির মানে শুধু টাটার ব্যাপার নয়, ইন আদার রেসপেক্ট আদার অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ would have come to Bengal for set up their own unit. আজকে যেটা সানন্দায় হয়েছে, আজকে যেটা চেন্নাইতে হয়েছে, সবাই আসছে। চেন্নাইতে অটোমোবাইল, হঠাৎ করে অটোমোবাইল ইন্ডাস্ট্রি একটা হাফ হয়ে গেলাম। মানুষকে এই কথাগুলোকে বোঝাবার জন্য আপনাদের আগামী দিনের কি রূপরেখা রয়েছে, কি রূপরেখা থাকবে? আমরা আমাদের যে জমিতে দাঁড়িয়ে কাজ করতাম, সেই জমিতে যে মানুষ আমাদের সমর্থন করত, সেই যারা সমর্থন এখন করছে না, মানে করছিল না, তাদের সমর্থন ফিরে পাওয়ার জন্য আমরা মাটি কামড়ে পড়ে আছি, কাজ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন যে বাম ভোট রামে গেছে, আবার রামের ভোট রাম থেকে বামে ফিরে আসবে বলে আশা করছেন। একটা জিনিস কি জানেন তো, এই যে রাম ভোট বামে গেছে, আমি স্পেসিফিক কিছু ইনফরমেশন পেয়েছি। আরএসএসের যে নেটওয়ার্কিং আছে সারা রাজ্যে, সব জায়গায় তো সমানভাবে হয়নি। যেখানে তাদের নেটওয়ার্কিং কাজ করতে পেরেছে, তারা বলেছে দেখো তোমরা তো জিততে পারবে না, মাঝখান থেকে টিএমসি জিতে যাবে, তাই তোমরা জিততে পারলে আমি এই কথা বলতাম না, তোমরা হিসাব করে দেখো তোমরা জিতবে না, তাহলে তোমাদের ভোটটা নষ্ট কেন করবে? তোমাদের ভোটটা বিজেপিকে দাও, তাহলে তৃণমূলকে হারানো যাবে। এটা বুঝতে পেরেই আমরা আমাদের গ্রাউন্ড ওয়ার্কটা আরেকটু নিবিড়ভাবে করবার লক্ষ্যে পথ চলতে শুরু করলাম। এখন পর্যন্ত যে পথ চলা চলছে তা বন্ধ হয়নি। পথ চলার মধ্য দিয়েই ধরুন চোর ধরো জেল ভরো হয়েছে, এই পথ চলার মধ্য দিয়ে ইনসাফ যাত্রা হয়েছে, এই পথ চলার মধ্য দিয়ে লোকাল ইস্যুতে লোকাল মুভমেন্ট হয়েছে, which will continue in future days, and I am confident that the left will regain the ground and the support base of Bengal as it could be done in the earlier days. থ্যাংক ইউ বিমানদা, অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। বিমান বসু ফ্রন্ট চেয়ারম্যান আমাদের সঙ্গে ছিলেন। তিনি আজ দীপ্ত কণ্ঠে ঘোষণা করছেন যে শূন্য বলার দিন শেষ। 4 জুন বামফ্রন্টকে বা বামেদেরকে এই বাংলায় শূন্য বলা যাবে না, এবং দেশের সরকার গঠন করার ক্ষেত্রে যদি পরিস্থিতি তেমন তৈরি হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন তারা নেবেন কি নেবেন না, বিচারটা সেদিন তখন করা হবে। আজ এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন সিএন।